আমি শিখেছি নিজের জন্য বাঁচতে হয়। আমি জীবনে অনেক কিছুর ভিড়ে হেঁটেছি, অনেক মুখ চিনেছি, অনেক কথা কানে এসেছে। কিছু সরাসরি, কিছু আবার ফিসফিসিয়ে। প্রথম প্রথম খুব লাগতো, ভেতরটা যেন কেউ কুচি কুচি করে চিরে দিচ্ছে। চোখের সামনে হাসি, পিছনে বিষ। এই দ্বিমুখী আচরণ আমায় ভীষণ অবাক করত। আমি ভাবতাম, কেন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আমি তো সবাইকে আপন ভেবেছিলাম। তারপর একদিন বুঝলাম, সবাই আপন হয় না, সবাই আমার ভালোও চায় না। অনেকেই অপেক্ষা করে কখন আপনি হোঁচট খাবেন, কখন আপনি ভেঙে পড়বেন, যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরব আনন্দে ভাসতে পারে। আমি তখন সিদ্ধান্ত নিলাম, আর নয়, নিজের শান্তি, নিজের সম্মান এবার নিজের হাতেই রাখবো। কারো কথায় কান দেব না। যখন কেউ বলেছে তুমি পারবে না, আমি আর পাল্টা জবাব দিইনি। শুধু মন খুলে হাসছি, কারণ আমি জানি তারা আমার গল্পের লেখক নয়। আমার গল্প আমি নিজেই লিখব। আমার ব্যর্থতার মালিকও আমি, আমার সাফল্যের মালিকও আমি। আমি শিখেছি সব প্রশ্নের উত্তর দিতে নেই, সব অপমানের প্রতিবাদ করতে নেই। চুপচাপ নিজের কাজ করে যেতে হয়। চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং ওটাই সবচেয়ে বড় শক্তি। আমি এখন অন্যরকম জীবন বেছে নিয়েছি। যখন অন্যেরা পেছনে কথা বলে, আমি সামনের রাস্তা খুঁজি। যখন ওরা আমাকে ছোট করে, আমি আরো উঁচুতে উঠি। আর যখন বিষ ছড়ায়, আমি গন্ধ শুকি গোলাপের। এখন আমি জানি কারোর জন্য থেমে থাকবো না, কারো ব্যর্থ আনন্দের উৎসাহ হব না। আমি এখন সময় বের করি নিজের জন্য। আমি শিখেছি কিছু সম্পর্ক ছেড়ে দিলে জীবন হালকা হয়, কিছু তিক্ততা মন থেকে মুছে দিলে নিঃশ্বাস গভীর হয়। সবাইকে সাথে নিয়ে চলা যায় না, এটা মেনে নিতে হয়। কারণ জীবনের পথে একাই হাঁটতে হয়, নিজের ছায়া সাথে নিয়ে। আমি এখন জানি আমি কার গল্প নই, আমি নিজের গল্প, নিজের সৃষ্টি, নিজের শক্তি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। কথা বলতে বলতে আজকের ভিডিওর অনেকখানি দূর চলে এসেছি। অনেক গল্প করেছি, তাই না? আর এরই মধ্যে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করেছি ভেন্ডি ভাজি, সঙ্গে ছিল মুরগির মাংস, আর এখন হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করে নিচ্ছি। তো ইদানিং কিন্তু আমি ছোট মাছটা হাতে মাখিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি। কেন জানি খুব একটা নাড়াচাড়া করতে হয় না, চাইলেই একটু আস্তে আস্তে ভাপ দিয়ে রান্না করা যায়। তো সকাল সকাল আজকে কিন্তু নাস্তার পর্বটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। সরাসরি রান্নার পর্বে চলে এসেছি। নাস্তার পর্বটি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে অনেক কিছু হয়তো অনেক সময় শেয়ারও করা হয় না। তো সবশেষে এখন ছোট মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর এরপর বাসা টুকিটাকি কাজ শেষ করে নিব। রান্না বাড়ার পর্বটি শেষ করেই চলে গিয়েছিলাম মেয়ের রুমটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। অনেকদিন পর্যন্ত বলেছি শেয়ার করব, কিন্তু করা হয়নি। তারও বিশেষ কিছু কারণ আছে, আর কি কি কারণ সেটাও আজকে তুলে ধরবো। যদিও এখন পর্যন্ত আমাদের সম্পূর্ণরূপে রুমটা গোছানো হয়নি, তো খুব শীঘ্রই হয়তোবা গুছিয়ে নিব। তবে ভিডিওর শেষ পর্যায়ে গিয়ে আমি কিন্তু রুমটা দেখিয়ে দিব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার ভিডিওর সঙ্গেই থাকুন। তো দুপুরে রান্না বাড়া শেষ করে, বাসার কাজ সব শেষ করে চলে এসেছি একটু বাহিরে। দুপুরের খাবারটা আমরা বাহিরেই খেয়েছি। হয়তো ভাবতে পারেন তাহলে এত রান্না কেন করলাম, সেটা হচ্ছে রাতের জন্য রান্না করে রেখে এসেছি। যদি বাহিরে যাই, সেদিন যদি রান্না না করে রাখি, তাহলে তো রাতে এসে খাওয়াটা কষ্ট হয়ে যাবে, আর তখন রান্না করতে ভালো লাগবে না। এই জন্য চেষ্টা করি রাতের রান্নাটা করে রেখে তারপরে বাহিরে যাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে। তো দিয়াবাড়ির আসার পথে এটা হচ্ছে
উত্তরা সেন্টারের কাছে একটা নদীর পাড়ে। এটা হচ্ছে তুরাগ নদীর একটা শাখা। তো এখানে নৌকা বাইচ করা হচ্ছে, দেন হচ্ছে অনেক নাগরদোলা বসেছে। মোটামুটি একটা ছোটখাটো মেলার মতো প্রতিদিনই বসে। তো এখানে কিন্তু অনেক উৎসুক জনতার ভিড়ও হয়ে ওঠে। বিশেষ করে যারা ঢাকার মধ্যে বদ্ধ অবস্থায় আছেন তারা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে এখানেই চলে আসে। এই যে দেখেন কি সুন্দর একটা ফুটেজ। আমি যখন দাঁড়িয়েছিলাম তখন আমার উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছিল। ভাবলাম একটু ফুটেজটা নিয়ে নিই। তো আজকে এখানে এসেছিলাম আমি, আমার ছোট ভাইয়ের বউ, মেয়ে, তো তার বাচ্চা সহ মোটামুটি ৪-৫ জন এসেছি। আমার ভাইও ছিল সাথে। তো এরপর সেখান থেকে নাগরদোলায় চড়েছি আর মোটামুটি অনেক জায়গায় ঘোরাফেরা করার পরে আবার চলে এসেছি দিয়াবাড়ির উদ্দেশ্যে। তো দিয়াবাড়ি এসেছি এখানে নার্সারিতে কিছু গাছ কিনবো ভেবে। তো প্রথমে একটা নার্সারিতে ঢুকতে দেখলাম হাতের সামনেই এই যে ফুলটা দেখলেন, দেখে মনে হচ্ছে একদম আর্টিফিশিয়াল। যদিও এটার নাম আমি জানি না, আপনারা কেউ যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফুল বাগানে আসলে, এক কথা নার্সারিতে আসলেই মনে হয় সব ফুল গাছগুলো আমার বাসায় নিয়ে যাই। এত সুন্দর, মানে দেখে তো সবাই অবাক যে এত সুন্দর সুন্দর ফুল। তো মূলত আমি এসেছিলাম আজকে একটা করম চা গাছ কিনবো বলে। আপনারা কারা কারা চিনেন করম চা গাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে এসে দেখলাম যে ছোট্ট একটা করম চা গাছ, একটা দুটো ফল ছিল। আমার ইচ্ছে ছিল একটা ঝোপালো দেখে করম চা গাছ কিনবো এবং আমার বেলকনিতে রাখবো বাইরের সাইড দিয়ে। করমচা ফল দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর টক টক ফলটা পাকলে কিন্তু মোটামুটি হালকা মিষ্টি হয়, মানে টক মিষ্টি। খেতেও মাশাআল্লাহ ভালোই লাগে। তো অনেক দিনের শখ ছিল করমচা গাছ কিনবো, কিন্তু এখানে এসে খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে গেছে। আর আমি আসলে গাছটা পাইনি, যেগুলো পেয়েছি সেগুলো আমার পছন্দও হচ্ছিল না। তো আমি একের পর এক নার্সারি চেঞ্জ করে দেখছিলাম। তো আমার সঙ্গে থাকা আমার এই ছোট্ট মামনিটা কিন্তু অনেক খুশি হয়েছিল আজকে বাহিরে ঘুরতে এসে, কারণ ও বাহিরে যেতে খুব পছন্দ করে। ও একদমই কোনো খাবার খেতে চায় না। তখন ওকে বাধ্য হয়ে বলি, তুমি খাবার খেয়ে নাও, তারপর আমরা বেড়াতে যাব। তাহলে চেষ্টা করে একটু খাওয়ার জন্য। তো পুচকুটা তো আজকে নার্সারির মধ্যে এসে অনেক বেশি দৌড়াদৌড়ি করছিল আর এত এত ফুল দেখে ও তো খুব খুশি হচ্ছিল। চেষ্টা করছিল অনেকবার ফুল ছেঁড়ার জন্য, যদিও আমরা সেটা করতে দেইনি। তো এই যে এক এক করে আমি নার্সারিগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে এসে তো আমার অন্যান্য গাছ দেখে অনেক অনেক ভালো লাগছিল। যদিও আমার বাসায় এখন অনেক গাছ রয়েছে, অনেক ধরনের ফুল গাছও এনেছি, সেটা অলরেডি আপনারা দেখেছেন। তাই এখন আর তেমন একটা ফুল গাছ নেওয়ার একদমই ইচ্ছে নেই। নিজেকে অনেক কষ্ট করে সামলে রেখেছি, কেন জানি না গাছ দেখলেই নিতে ইচ্ছে করে। তো সারাদিন অনেক ঘোরাঘুরির পরেও আমি আমার কাঙ্ক্ষিত সেই গাছটি কিন্তু খুঁজে পেলাম না। যতটুকু পেয়েছি সেটা হয় অনেক বড়, যেটা আমার জন্য অনেক বেশি বড় হয়ে যায়, মানে আমি তো বেলকনিতে রাখবো, সেজন্য আর নিয়ে আসা হয়নি। তো খালি হাতেই বাসায় ফিরে এসেছিলাম। তো এখন দেখিয়ে দিচ্ছি আমি আমার মেয়ের বেডরুমটা কিভাবে সাজিয়েছি। যদিও এখনো সম্পূর্ণরূপে সাজানো হয়নি, আর কি কি ভুলের কারণে এখন পর্যন্ত আপনাদের সঙ্গে আমি মেয়ের বেডরুমটা শেয়ার করিনি সেটাও বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মেয়ের রুমের নতুন কিছু ফার্নিচার আমি বানিয়েছি, সেটা অনেক আগে থেকেই আপনাদেরকে বলেছি। ওর ফার্নিচারের সমস্ত কালার হওয়ার কথা ছিল হোয়াইট এবং ল্যাভেন্ডার কালার মিলিয়ে, কিন্তু দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা যাও করেছে, কিন্তু ল্যাভেন্ডার কালারের জায়গায় কি একটা কালার করে ফেলেছে, যেটা দেখে সত্যি মাথা নষ্ট হয়ে গেছে। তো সেটা আবার নতুন করে করতে হবে। করার কথা ছিল এই যে ওয়ালের যে রংটা ছিল সেই রকম, আর এখানে করে ফেলেছে একদম ব্লু কালার, যেটা একদমই এটার সাথে মানানসই ছিল না। আর এখানে গ্লাস পেপার দেওয়ার কথা, সেটাও এখন পর্যন্ত লাগানো হয়নি। আমরা যে ফার্নিচারের দোকান থেকে লাগিয়েছিলাম তারা কাজগুলো একদমই এলোমেলো করে ফেলেছে। এক কথায় যেভাবে আমরা অর্ডার করেছিলাম সেরকম কোনো কাজই হয়নি। তো কি আর করার, আমাদেরকে রোজার ঈদের আগেই কিন্তু এই ফার্নিচারগুলো ডেলিভারি দিয়েছেন, বলেছেন বাসায় এসে বাকি কাজ করে দিয়ে যাবে। আজ পর্যন্ত সেগুলো করা হয়নি এবং রং চেঞ্জ করে দিবে সেটাও করা হয়নি। আর কাজের ফিনিশিংটাও তেমন একটা সুন্দর ছিল না, যে কারণে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এই যে দেখতে পাচ্ছেন ওর সম্পূর্ণ খাটটার লুক ছিল এরকম, তবে লুকটা তো এরকম হবে না, সেটা প্রথমে বলেছি, কালার চেঞ্জ হবে আর প্রত্যেকটা পাতার মধ্যে কিন্তু গ্লাস বসবে। তো জানি না কবে সেটা ঠিক করতে পারবো। তো ওরা তো এখন পর্যন্ত করে দিয়ে যায়নি, ভাবছি নিজেই অন্য ফার্নিচার লোক এনে তারপর বাসায় বসে করিয়ে নিব। তখন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। তো আপাতত এরকমই আছে, সেটা একটু দেখিয়ে দিলাম, হয়তো বা আপনাদের মনে কৌতূহল থাকতে পারে, সেই কারণে আসলে দেখিয়ে দেওয়া। যেহেতু
সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি বলে কিন্তু আপনাদের সাথে এতদিন পর্যন্ত দেখাতে চাইনি। তো এখন পর্যন্ত মেয়ের বেঞ্চিটাও কিন্তু দেওয়া হয়নি, সেটাও বানা দিয়েছি প্রায় 5 মাসের বেশি হয়ে গেছে। বুঝতেই পারছেন কি একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তো বেঞ্চটা কিন্তু এখানেই বসবে। তো সেটাই ভাবছিলাম, যদিও মেয়ের রুমটা কিন্তু একটু ছোট, তবে ওর ফার্নিচারগুলো অনেক বড় বড় হয়ে গেছে। কোনো কিছু যখন আমরা বানাতে যাই তখন কিন্তু ইচ্ছে করে বড় জিনিসটাই নিই, কিন্তু হয়তোবা ভাবি না যে এটার জন্য পরবর্তীতে সমস্যা হতে পারে। আর এই যে দেখেন, ওর রুমের জন্য যে ওয়ার্ডরোব বানিয়েছে সেটাও কিন্তু খাটের সাথে মিল রেখেই। আর তাই ওর এই ফার্নিচারের মধ্যে কিন্তু রং একইভাবে ভুল করা আছে, সে কারণে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম না। আর এই সমস্ত ফার্নিচার কিন্তু সেগুন কাঠের তৈরি। সেগুন কাঠের উপরে আমরা ডুকো পেইন্ট করিয়েছি, যদিও এখন পর্যন্ত কালারগুলো সেভাবে ফুটিয়ে তুলতে পারিনি, আর সেজন্যই আপনাদের সাথে শেয়ার করছিলাম না। আর এটা হচ্ছে ওর বেডসাইড টেবিল। বেডসাইড টেবিলের পাশে যেহেতু জায়গাটা নেই, সে কারণে এই সাইডে রেখেছি। আর এখন আবার নতুন করে একটা বুক সেলফ বানা দিয়েছে, সেটা হচ্ছে বেডসাইড টেবিলের কাছে নিয়ে আসবো। বেডসাইড টেবিল কোথায় রাখবো আল্লাহই ভালো জানে, যেহেতু ওই যে বলেছি রুমের মধ্যে জায়গাটা একটু কম, আর সে কারণে ফার্নিচারগুলো অনেক বড় হয়ে গেছে, আর তাই জায়গাও কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। আর এই হচ্ছে আমার সেই চুড়ির আলনাটা, একটু দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ডরোবের উপরে এখনও তেমনভাবে সাজানো হয়নি, শুধুমাত্র চুড়ির আলনাটাই রেখেছি। ওই যে প্রথমেই বললাম ওর ফার্নিচারগুলো কিন্তু আবার নতুন করে কালার করাতে হবে, সেই কারণে তেমন একটা সাজিয়ে গুছিয়ে রাখিনি, কারণ আবার তো এলোমেলো করতেই হবে। এখানে শুধুমাত্র চুড়ি আলনাটাই সাজানো হয়েছে। এই চুড়ি আলনাটা কিন্তু আমি আমার পুরাতন বাসায় বসে নিয়েছিলাম, যেটা আপনারা অনেকেই এটার ভিডিও দেখতে চেয়েছিলেন বা কিভাবে এটা সাজিয়েছে অনেকেই জানতে চেয়েছিলেন, কিন্তু আমি বলেছিলাম আস্তে আস্তে দেখিয়ে দেবো, একটু সাজিয়ে নিই। তো এখনও সাজানো হয়নি, তো আজকে যেহেতু মেয়ের রুমটা দেখিয়ে দিচ্ছি তাই একটু এটাও শেয়ার করে দিলাম। তো একটা সময় ভেবেছিলাম এটা আমার রুমে রাখবো, কিন্তু না, এটা মেয়ের রুমের সাথেই বেশি মানিয়ে যাচ্ছে, কারণ এটার রংটাও সাদা। আর ওর রুমটা যেহেতু সাদা আর হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে, তাই ওর রুমের সাথেই এই আলনাটা বেশ ভালো যাচ্ছে। আমি পরবর্তীতে আবার একটা কাঠের আলনা বানিয়ে নিব। তো এই যে চুড়ি আলনা সাজাতে গিয়ে কিন্তু অনেক অনেক চুড়ি কিনতে হচ্ছে, আর পুরনো যত চুড়ি ছিল সব ফেলে দিচ্ছে, বলছে এখন সে বড় হয়েছে আর হাতের চুড়ির সাইজটাও তো একটু বড় হয়েছে, তাই না? তাই সব পুরনো চুড়ি ফেলে দিয়ে নতুন করে এই যে চুড়ি কিনে সব সাজাচ্ছে। গতকালকেও কিন্তু অনেক চুড়ি নিয়েছে, প্রায় 13 ডজনের মতো চুড়ি সে নিয়েছে। তো যাই হোক, কি আর করার, মেয়ে মানুষের কিন্তু চুড়ি অনেক বেশি পছন্দের। আমার মনে হয় মোটামুটি সব নারীদেরই চুড়ি একটু বেশিই পছন্দের, একটা দুর্বল জায়গা। তো আমিও ভাবলাম যেহেতু সে পছন্দ করে, তাই তার ইচ্ছে অনুযায়ী তার মতো করেই সাজিয়ে দিচ্ছি। তো দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর এটার ভিতরে কিন্তু একটা লাইট সেট করা রয়েছে, যদিও এখন পর্যন্ত আমি লাইটের লাইনটা লাগিয়ে দিইনি, তাহলে এটা কিন্তু সবসময় আলো জ্বলতে থাকবে। আর ও একদম সিম্পলভাবে রুম সাজাতে পছন্দ করে। রুমের ওয়ালে এটা সেটা লাগানো একদমই ওর পছন্দ নয়, তাই তেমন কিছুই কিন্তু আমি লাগাইনি। জানি না ভবিষ্যতে কখনো লাগাবো কিনা, যদি লাগাতে পারি ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। আর এই যে ওর রুমের সঙ্গেই তো ওর বেলকনিটা, এটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই হচ্ছে ওর সেই কিউট দোলনাটা, বেশ ভালোই লাগে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় কিন্তু ওর রুমটা ছোট হলেও এখানেই সময় কাটাই। আর ওর রুমে কিন্তু প্রচুর বাতাস, অনেক সময় তো ফ্যান ছাড়াও আমরা এই গরমের মধ্যে বসে থাকি বাতাসের কারণে। তো যাই হোক, আজকে আপনাদের সঙ্গে ওর রুমটা এবং বেলকনিটা সম্পূর্ণই আবার দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, জানি না কে বা কারা আছেন, যারাই আছেন তাদেরকে বলছি, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওর নিচে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো কথা বলতে বলতে বেলকনিটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। বেলকনির গাছগুলো এখন কিন্তু বেশ সতেজ হয়েছে, যেহেতু এখন রেগুলার বৃষ্টি হচ্ছে আর গাছে নতুন করে ফুলও এসেছে। ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল কোন ফুল চোখে দেখা যায় না। ধাঁধার সঠিক উত্তর ছিল ডুমুরের ফুল। আর যার উত্তর আপনারা কেউ দিতে পারেননি, তাই আজকের পর্বে আপনাদের কারো নাম নিতে পারছি না। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, একটা ছোট্ট ঘরে অনেক মানুষ থাকে, কাঠের শরীর, মাথা কালো, মাথা ধরে ঘষে দেখো আগুন জ্বলে গেল। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা
খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। তো বেলকনির গাছগুলো তো দেখিয়ে দিলাম, আর বেডরুমটাও দেখানো হয়ে গেছে। তো বেডরুমটা ছোট্ট হলেও দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এক কথায় এত বাতাস যে এখানে বসে থাকলে প্রাণটা জুড়িয়ে যায়। তো আপনার বিছানার চাদর দেখে বুঝতে পারছেন বাতাসে কিন্তু উঠছে। এটা সবসময় অনবরত এরকম বাতাস থাকে এই রুমটার মধ্যে। আর রুমটা কিন্তু খুব সিম্পলভাবে সাজানো হয়েছে। এখন পর্যন্ত যদিও সমস্ত ফার্নিচার আমাদের কাছে এসে পৌঁছায়নি। যখন আবার নতুন করে সাজাবো, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। তো কেমন হয়েছে মেয়ের বেলকনি আর বেডরুমটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। দেখতে দেখতে আমিও একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকে এখানে বিদায় নিতে হবে। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।